তো বন্ধুরা, তো আজকে আমরা সাইকোলজির যে ক্লাস স্টার্ট করেছি, তো নতুন যে আপকামিং প্রাইমারি টেট হবে তার প্রস্তুতি। তো আমরা আলোচনা করছি দেবাশিস পালের বইটা একদম ডিটেলস, যেভাবে পড়লে কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তোমরা পরীক্ষায় কিন্তু ভালো একটা স্কোর করতে পারবে। শুধুমাত্র বইটা পড়লে কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না, ভালো করে বুঝতে হবে। কারণ তোমরা কোশ্চেন দেখেছো অলরেডি যে বই থেকে কিন্তু হুবহু কমন পাওয়া যাচ্ছে না, তোমাকে ডিটেলসে কনসেপ্টটা বুঝলেই তুমি আনসার করতে পারবে। তো যারা কিন্তু প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্ট সেকশন জানাবে। তো আজকে আমরা কিন্তু দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাস আমাদের অলরেডি কালকে করেছি, আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব। তো আজকে যে টপিকটা আমরা আলোচনা করছি সেটা কি, যে পেঁয়াজের যে বৌদ্ধিক বিকাশ বা পেঁয়াজের যে নৈতিক বিকাশ রয়েছে সেটা নিয়ে। তো আজকে দেখো, এই পর্যন্ত আমরা কিন্তু গতকালকে আলোচনা করেছিলাম এই পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব যে পেঁয়াজে যে একটা শিশুর যে বিকাশ সেটা 4টে স্তরের মধ্যে দিয়ে হয়, যে শিশুর যে প্রক্ষোভিক বিকাশ, ঠিক আছে, সেই বিকাশের মধ্যে কি কি স্তরগুলো রয়েছে সেগুলো আলোচনা করব এবং 4টে স্তর নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো, আজকে যে প্রথম স্টেজটা রয়েছে সেটাকে কি বলছে, সংবেদন সঞ্চালকমূলক স্তর, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি সেন্সরি মোটর স্টেজ। তো এই স্টেজ থেকে কি কি প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, তো প্রথম আমাদেরকে জানতে হবে এই স্তরটির বয়সসীমা কত। তো এই স্তরটির বয়সসীমা তোমরা পরিষ্কারভাবে জানো যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তার মায়ের পেট থেকে যখন একটা শিশু জন্মগ্রহণ করে, ঠিক তখন থেকে ওই শিশুটির বয়স যখন প্রায় 1.5 থেকে 2 বছর, ঠিক আছে, 1.5 থেকে 2 বছর হয়, তখন এই যে সময়সীমাটা, এই সময়সীমাটিকে কী বলা হয়, সেন্সর মোটর স্টেজ। তার কারণটা কি, কেন আমরা সেন্সারি মোটর স্টেজ বলবো বা সংবেদন সঞ্চালকমূলক স্তর বলবো? কারণ এই বয়সে শিশু কোনো বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে কিন্তু ডাইরেক্টলি কোনো জ্ঞান অর্জন করতে পারে না বা অভিজ্ঞতা অর্জন করতে পারে না। এক্ষেত্রে তার চারিপাশে যে সমস্ত বস্তু রয়েছে সেই বস্তু সম্পর্কে কীভাবে জ্ঞান অর্জন করে, সে জ্ঞান অর্জন করে কিভাবে, যে তার যে পঞ্চম ইন্দ্র রয়েছে, পঞ্চ ইন্দ্র তোমরা প্রত্যেক জন, নাক, মুখ, জিভ, চোখ, কর্ণ, এই সমস্ত এগুলো, তো এই সমস্ত জিনিসকে ব্যবহার করে কিন্তু জ্ঞান অর্জন করে। যেমন দেখো, এখানে একটা উদাহরণ দিই। সাপোজ ধরো আগুন, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে আগুনে হাত দিলে কিন্তু আমাদের তাপ লাগবে, লাগবে কিনা, তাপ লাগবে, কিন্তু একটা বাচ্চা শিশু কিন্তু কখনোই জানে না। তাহলে কীভাবে জানবে, সে কী করবে, আগুনে হাত দেবে, তারপর তার সে তাপ অনুভব করবে, তারপর সে হাতটা কিন্তু টেনে নেবে। কিন্তু আমরা কি তাই দেখি? কখন না, আগুন দেখলেই আমরা বুঝতে পারি যে না, আগুনটা তাপ, আমরা হাত দেবো না। কিন্তু একটা বাচ্চারা কখনোই বুঝতে পারে না। তাহলে কিভাবে বোঝে? ওই যে বললাম, পঞ্চম ইন্দ্রিয় মানে কাজে লাগিয়ে, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, শুধুমাত্র ইন্দ্রকে কাজে লাগিয়ে না, তাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে মানে হাত পা, এগুলো সঞ্চালন করার মাধ্যমে কিন্তু তারা কি করে, জ্ঞান অর্জন করে, ঠিক আছে। তাই এই যে স্তরটিকে কি বলা হয়, সংবেদন সঞ্চালনমূলক স্তর। তো এই স্তরে কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব সেগুলো একটু দেখব, কারণ এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যে 2021 সালে যে প্রশ্নটা পরীক্ষাটা হলো, মানে 31শে জানুয়ারি, সেখানে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন এসেছিলো। এই যে 4টে স্তর রয়েছে, সেই 4টে স্তরের মধ্যে দিয়ে একটা বৈশিষ্ট্য তুলে দিয়েছিল, যে বলেছিল এটা কোন মানে স্তরের বৈশিষ্ট্য, ঠিক আছে। তোমাকে আমি কোশ্চেনটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের সঠিক জিনিসটা বুঝতে পারবে। তো আমি যখন কালকের ক্লাসটা করালাম তখন তোমরা কিন্তু কমেন্ট সেকশন অনেকে জানিয়েছো যে স্যার আপনি যেটুকু পড়িয়েছেন সেখানে কোন কোশ্চেনটা আমাদের পরীক্ষায় এসেছিলো, তো একটু বলে দেন। তো দেখো, আমি যেটুকু পড়েছিলাম সেটুকু আমি বলছি। দেখো, এখানে বলছি একজন শিক্ষার্থী বইয়ের রচনাকে কিছু পরিবর্তন করে মুখস্থ করলো, এই প্রক্রিয়াকে কি বলা হয়? আমি বলো তো, আমি কালকে কিন্তু জিনিসটা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম, যে একটা হচ্ছে কি অ্যাডপশন, একটা হচ্ছে কি অর্গানাইজেশন, একটা হচ্ছে কি অ্যাসিমিলেশন, আর একটা হচ্ছে কি অ্যাকোমোডেশন। তাহলে কোনটা হবে? অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন রয়েছে, তাহলে কোনটা হবে তোমরা বলো? যে একজন শিক্ষার্থী কোনো রচনাকে পরিবর্তন করে মুখস্থ করা প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? যে অ্যাডাপশন। দেখো, অভিযোজনের দুটো প্রক্রিয়া, একটাই কি বলা হয় অ্যাসিমিলেশন, আর একটাকে বলা হয় কি অ্যাকোমোডেশন। তো অ্যাসিমিলেশনটা কি, অ্যাসিমিলেশন কথার অর্থ হচ্ছে কি আত্মসাৎ করে নেওয়া, ঠিক আছে, যেটা একদম যেটা আছে সেটা হবু মুখস্থ করে নেওয়া, সেটাকে অ্যাসিমিলেশন বলছে। আর অ্যাকোমোডেশন যেটাকে আমরা বলি কি
অ্যাকোমোডেশন রয়েছে, সেটা কী থাকে? অ্যাকোমোডেশনটা কি? অ্যাকোমোডেশনটা হচ্ছে কোনো একটা তথ্য বা কোনো একটা জ্ঞান অর্জন করছো, সেই জিনিসটাকে কী করছো তুমি নিজের মতো বুঝছো বা নিজের মতো সেটাকে মডিফাই করছো বা নিজের মতন ওই তথ্যটাকে পরিবর্তন করে তুমি মনে রাখছো, সেটাকে বলছি আমরা অ্যাকোমোডেশন। তাহলে বুঝতে পারলে কালকে আমি এই টপিকটা কিন্তু পড়িয়েছিলাম, ভালোভাবে বুঝিয়েছিলাম। তো যেগুলো পড়াবো সেগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, তবে দেখবে পরীক্ষা কিন্তু তোমরা সব কমন পাচ্ছ। বইয়ে কিন্তু সব আছে, তোমাদেরকে ভালোভাবে সেইভাবে পড়তে হবে, ঠিক আছে? এটা কিন্তু কালকের কোশ্চেন আমি বলে দিয়েছিলাম, তো আজকে আমি দেখিয়ে দিলাম। তো এখন আমি যেটা বললাম, তো এবার আমি তোমাদেরকে সেই কোশ্চেনটাকে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি আরেকটা যে কোশ্চেনে তোমাদেরকে দেখা বলেছি, অর্থাৎ কি বলেছিলাম যে 4টে যে স্তর রয়েছে পেঁয়াজের, সেই 4টে স্তর থেকে প্রশ্ন এসেছিল, আবার আসবে তোমাদের সময়। তো দেখো কোশ্চেনটা কি। তো এখানে বলছে কি একটা শিশু জানে যে 4 + 2 = 6, কিন্তু জানে না যে 4 পাওয়া যায় কিভাবে 6 থেকে 2 বিয়োগ করে। এটা কোন স্তরের বৈশিষ্ট্য? সেন্সারি, প্রি অপারেশন, কংক্রিট এবং হচ্ছে কি ফর্মাল অপারেশন। তো এটা তোমরা প্রত্যেকে জানো, তো আমি যখন পড়াবো তখন তোমরা অবশ্যই জেনে যাবে। তো এটার কোশ্চেনটা আমি কিন্তু তোমাদের বলে দিলাম। তো যে জিনিসগুলো পড়াচ্ছি সেটা ভালোভাবে বোঝো। দেখো পরীক্ষা তোমরা কিন্তু 30-এর মধ্যে অ্যাটলিস্ট 27-28 কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কোশ্চেনটা। এবার দেখো এই স্তরের বৈশিষ্ট্যগুলো কী কী, প্রত্যেকটা বৈশিষ্ট্য ভালো করে পড়বে। তো আমি এর আগে বারবার বলছি, তোমাদেরকে শুধু বাংলা টার্মটা মনে রাখলে হবে না, ইংলিশ টার্মটাও মনে রাখতে হবে। কারণ তোমরা দেখলে অ্যাসিমিলেশনের বাংলা কিন্তু দেয়নি, বা অ্যাকোমোডেশনের বাংলা কিন্তু ওখানে দেয়নি, বা অর্গানাইজেশনের বাংলা কিন্তু দেয়নি। ওটাকে বাংলায় লিখে দিয়েছে, অর্গানাইজেশনটাকে বাংলাতে, ঠিক আছে? কিন্তু এই যে বাংলা আক্ষরিক অর্থ সেটা কিন্তু দেয়নি। তো কেন্দ্রিকতা এটা কিন্তু পরীক্ষা না দিতে পারে, বলতে পারে যে ইগোসেন্ট্রিজম। তো এটা কোন স্তরের বৈশিষ্ট্য? তুমি ধরো বাংলা মানে বুঝতে পারলে না, মানে এরটা কি, তাহলে তুমি আনসার করতে পারবে না। তাই অবশ্যই তোমরা বাংলাটা জানবে। তো আত্মকেন্দ্রিকতা জিনিসটা কি দেখো, অর্থাৎ কি শিশু যখন জন্মাবার থেকে যখন তার বয়স 2 বছর হবে, তখন কি করবে? শিশু কখনো বাহ্যিক জগৎ সম্পর্কে ভাবতে পারবে না। অর্থাৎ তোমাকে আমাকে এই পৃথিবী নিয়ে সে ভাববে না। কী ভাববে? সে নিজেকে নিয়ে ভাববে, সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সে নিজেকে জানার চেষ্টা করবে। অর্থাৎ এটা হচ্ছে কি আত্মকেন্দ্রিকতা। এর থেকে বেশি কিছু জানার প্রয়োজন নেই, ঠিক আছে? এত ডিটেলসে শুধু মনে রাখবে আত্মকেন্দ্রিকতা হচ্ছে কি সংবেদন সঞ্চালনমূলকের একটা বৈশিষ্ট্য। এই বয়সে কি হবে? শিশু নিজেকে নিয়ে ভাবে, অর্থাৎ বাহ্যিক জগৎ সম্পর্কে কোনো ধারণা সে নিতে চায় না, সেটাকে বলছে আত্মকেন্দ্রিকতা। ওকে, এবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তোমাদের যে কোন স্তরে শিশু সে নিজেকে নিয়ে ভাবে, অর্থাৎ নিজের সম্পর্কে সে সবসময় কল্পনা করতে থাকে। এবার পরীক্ষায় অপশান দিল যে সংবেদন সঞ্চালনমূলক স্তর, সেন্সারি মোটর স্টেজ বা প্রি অপারেশনাল স্টেজ, এরকম অপশান দিল। তো তোমাদেরকে এবার আনসারটা করতে হবে, ঠিক আছে? এবার দেখো বস্তুর স্থায়িত্ব, যেটাকে আমরা বলছি কি অবজেক্ট পার্মানেন্স। তো এখানে কি কি আছে যে এই বয়সে কি করে, মানে একটা শিশু কখনোই কোনো একটা বস্তুর যে অস্তিত্ব সেই সম্পর্কে সঠিক ধারণা গ্রহণ করতে পারে না। যেমন ধরো আকাশে ধরো চাঁদ উঠেছে, ঠিক আছে? আকাশে চাঁদ উঠেছে, একটা শিশু কী করলো? চাঁদটা দেখলো, হঠাৎ মেঘে কিন্তু চাঁদটা ঢেকে গেল। শিশুরা ভাবে কি চাঁদটা হয়তো নেই, চাঁদটা হারিয়ে গেছে, কিন্তু ভাবে। কিন্তু আমরা কি ভাবি? কখনোই ভাবি না, কারণ আমরা জানি যে চাঁদটা মেঘে ঢাকা গেছে, একটু পরে হয়তো আবার বেরিয়ে আসবে। কিন্তু একটা শিশু সেটা কখনোই কল্পনা করতে পারবে না। অর্থাৎ শিশুটার সামনে থেকে যদি ওই বস্তুটা হারিয়ে যায় বা টেনে নেওয়া হয়, তাহলে ওই বস্তু সম্পর্কে তার কোনো ধারণা থাকে না, সে ভাবে যে বস্তুটা হয়তো আর নেই। এই যে তার বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করছি, এটাকে কি বলছে? বস্তুর স্থায়িত্ব। তাহলে পরীক্ষায় তোমার প্রশ্ন আসতে পারে যে কোন বয়সে, পেঁয়াজের মধ্যে শিশুর কোন বয়সে বা কোন স্তরে শিশু বস্তু সম্পর্কে ধারণা করতে পারে না বা বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ভালোভাবে সঠিক ধারণা করতে পারে না? তখন সেটার আনসার হবে কি যে প্রি অপারেশনাল স্টেজ, সেন্সারি মোটর স্টেজ, যার মধ্যে রয়েছে কি বস্তুর স্থায়িত্ব। ওকে, তারপর দেখো এখানে কি বলছে। তো এখানে আরেকটা জিনিস জানবো যে এই যে স্তর, অর্থাৎ কি সংবেদন সঞ্চালনমূলক স্তরে কিন্তু শিশুর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলবো? যে রিফ্লেক্স অ্যাকশন। তো তোমাদের মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ রিফ্লেক্স অ্যাকশন? তো রিফ্লেক্স অ্যাকশনটা কি শিশুর যে মানে কি হলো অটোমেটিক্যালি হবে, ঠিক আছে? শিশুর মধ্যে যে একটা অটোমেটিক্যালি বিভিন্ন কার্যকলাপ, যেমন হচ্ছে কি দেখো একটা শিশু কি করে যে আঙুল চষে, ঠিক আছে? আঙুল চষে বা কোনো কিছু ধরা, ঠিক আছে? বা
কোনো কিছু নিয়ে সে ধরো আরেকটা হয়তো হঠাৎ চোখে লাইট পড়লো, সে অটোমেটিক্যালি সেই চোখটা বন্ধ করে দিল। এই যে কাজগুলো, এইগুলোকে কি বলছে রিফ্লেক্স অ্যাকশন, যেটা অটোমেটিক হয়। একটা দেখবে শিশুরা কি করে, দেখবে বাচ্চা শিশুরা সবসময় দেখবে মুখে কিন্তু আঙুল চুষে, এই যে কাজগুলো এটাকে কি বলে রিফ্লেক্স অ্যাকশন। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পিয়াজের মতে শিশুদের মধ্যে রিফ্লেক্স অ্যাকশনের যে ধারণা বা রিফ্লেক্স অ্যাকশন দেখা যায় কোন স্তরে, পরীক্ষার প্রশ্ন এইরকম, ঠিক আছে। তো এগুলো একটু জানবে। তো এই স্তরটিকে ভালোভাবে ডেভেলপ করার জন্য তোমার কাজ কি, বা এই স্তরটির বৈশিষ্ট্য কি, তাৎপর্যটা কি রয়েছে। তো এর আগে যখন আমরা জানলাম যে এই স্তরটা কি, যে এই স্তরে কি করে শিশুরা কি করে বস্তুর সংস্পর্শে আসে বা বস্তুকে হাতে নাড়ার মাধ্যমে সেই বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করে। অর্থাৎ কি বস্তুর স্থায়িত্ব সম্পর্কে তার সঠিক ধারণা থাকে না, কারণ বস্তুটা হারিয়ে গেলে সে তার কল্পনা করতে পারবে না, ঠিক আছে। তাই তোমার কাজ হচ্ছে ওই শিশুকে সবসময় বস্তু কাছে দিতে হবে, যেমন হতে পারে ত্রিভুজ বা চতুর্ভুজ দিতে হবে, যার ফলে সে কিন্তু সবসময় সেগুলো নাড়াচাড়া করবে এবং সেই সম্পর্কে সে ধারণা গ্রহণ করবে। বা আমরা কোনো বল দিতে পারি, সেই বলটা নিয়ে সে নাড়াচাড়া করবে, যার ফলে তার হাতের বিভিন্ন পেশির বা পায়ের বিভিন্ন কী হবে ব্যায়াম হবে, যার ফলে কিন্তু তার যে দৈহিক বিকাশ কিন্তু সঠিকভাবে লক্ষ্য করা যাবে, ঠিক আছে। তারপর দেখো পাক সক্রিয়তার স্তর, যেটাকে আমরা প্রি অপারেশনাল স্টেজ বলি। তো ভালো করে দেখো কোশ্চেনটা কীভাবে আসে, আর তোমরা বলবে হয়তো যে কমন পাইনি। দেখো জিনিসটা কী আছে। তো এই স্তরের যে সময়কাল, এটা সময়কাল কত, 2 থেকে 7 বছর। তোমরা প্রত্যেকেই জানো যে এই স্তরটিকে বলা হয় কি পাক সক্রিয়তার স্তর, 2 থেকে 7 বছর। তো পিয়াজে বলেছেন কি যে এই স্তরে কী কী হয়। দেখো এই স্তরে হয় কি যে শিশু কী করে, সে নিজে, যে আমরা প্রথম স্তরে দেখলাম যে শিশু কী করছে, নিজের সম্পর্কে জানছে, অর্থাৎ বাহ্যিক বস্তু সম্পর্কে সে কোনো জ্ঞান ধারণা করতে পারে না। কিন্তু এই স্তরে আসলে দেখতে পাবে যে সে নিজেকে ছাড়া কিন্তু বাইরের পরিবেশ সম্পর্কে সে ধীরে ধীরে জ্ঞান অর্জন করতে শেখে, ঠিক আছে। অর্থাৎ কি একটা সক্রিয়ভাবে সে জ্ঞান অর্জন করার যে প্রবণতা তার মধ্যে একটা লক্ষ্য করা যায়, ঠিক আছে। তো এক্ষেত্রে কী কী বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় সেগুলো দেখো। এক্ষেত্রে কি করে, একটা শিশু কিন্তু কী করে, বিভিন্ন সংকেত ব্যবহার করে, ঠিক আছে, সংকেত। তো দেখো এখানে কি সংকেত বলতে বিভিন্ন ভাষার ব্যবহার করতে পারে, ঠিক আছে। ভাষার মাধ্যমে একটা শিশু তার মনের ভাবটা প্রকাশ করে, যেমন সে দুধ খেতে চায় বা কোনো কিছু খেতে চায়, সে কান্না করে, ঠিক আছে, সে কান্নার মাধ্যমে বোঝাতে চায়, এরকম। তো আরেকটা জিনিস যেটা আমরা খুবই দেখব যে এই স্তরে শিশু কী করে, যে কোনো কিছু সরিয়ে নিয়ে গিয়ে আবার যদি তাকে সে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হয়, অর্থাৎ বিপরীতমুখী প্রতিক্রিয়া করতে সে পারে না, ঠিক আছে। যেমন দেখো আমরা এর আগে কোশ্চেন দেখলাম কি যে 2 + 4 = কত হয়, 6, ঠিক আছে। এবার আমরা এখানে দেখলাম কি 6 = কত, 4 - 2, এটা কিন্তু সে করতে পারে না, ঠিক আছে। অর্থাৎ কি বিপরীতমুখী প্রতিক্রিয়া কিন্তু সে করতে পারে না। 2 × 2 = 4 এটা সে জানে, কিন্তু 4 থেকে 2 বাদ দিলে যে 2 থাকে এটা কিন্তু শিশুরা জানে না। অর্থাৎ এই স্তরে কিন্তু শিশু কখনো বিপরীত প্রতিক্রিয়া কিন্তু করতে পারে না। দেখো এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে। এবার তোমরা যদি জিনিসটা বুঝতে না পারো কিন্তু পরীক্ষা তাহলে করতে পারবে না। তাহলে বিপরীত প্রতিক্রিয়া বলতে এই জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে সেখানে আনসার কী হতো, সেখানে কোশ্চেনটার আনসার হতো কি যে প্রি অপারেশনাল স্টেজ, ঠিক আছে। তো এই যে স্টেজটা রয়েছে বা এই যে স্তরটা রয়েছে, এই স্তরের আবার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো কি দেখো, একটাকে বলছে কি সর্বপ্রাণবাদ, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে যে প্রাণ আছে সেটা সে বুঝতে, সেটা সে মনে করে। এগুলো ডিটেলস আলোচনা করব। তারপর দেখো কৃত্রিমতা, যেটা হচ্ছে কি আর্টিফিশিয়াল। তারপর হচ্ছে কি অবযুক্তিপূর্ণ বিচার, ঠিক আছে, এইগুলো। তো এই জিনিসগুলো কি সেটা একটু দেখে নিই। দেখো তো এখানে আমরা আলোচনা করব কি সর্বপ্রাণবাদ। তাহলে হোয়াট ইজ রিয়েলিজম বা সর্বপ্রাণবাদ। সর্বপ্রাণবাদ বলতে কি দেখো, তো প্রথমে রয়েছে কি বাস্তববাদ, যেটাকে আমরা বলছি রিয়েলিজম। বাস্তববাদ জিনিসটা কি, তো আমরা কি দেখলাম যে প্রথম স্তরে শিশুর মধ্যে কিন্তু বাহ্যিক বস্তু সম্পর্কে কোনো জ্ঞান ধারণা থাকে না। অর্থাৎ বাস্তব যে জীবন বা বাস্তব যে জিনিস সেটা সম্পর্কে সে কিছু জানে না। কিন্তু এই স্তরে আসার পর থেকে সে নিজেকে জানার সঙ্গে সঙ্গে কিন্তু সে বাস্তব জগৎ সম্পর্কে জানতে পারে। কিন্তু প্রথম দিকে আমরা কি জানলাম 2 থেকে 7 বছর, 2 থেকে প্রায় 6 বছর বা 5.5 বছর কিন্তু বয়স পর্যন্ত এই যে তার থিঙ্কিং বা চিন্তা ধারণাটা কিন্তু তার মধ্যে থাকে না। যখন ওই শিশুটার বয়স 6.5 থেকে 7 বছরে যায় তখন কিন্তু এই বিষয় সম্পর্কে সে জ্ঞান বা ধারণা লাভ করতে শুরু করে। এবারে আমরা দেখব কি সর্বপ্রাণবাদ। তাহলে সর্বপ্রাণবাদ জিনিসটা কি দেখো, সর্বপ্রাণবাদ মানে কি পৃথিবীতে সমস্ত জিনিসকেই একটা শিশু কি মনে করে, তার মধ্যে প্রাণ আছে, অর্থাৎ কি সজীব মনে করে। যেটা আমরা কিন্তু মনে করি সেটা কিন্তু জড় বস্তু। যেমন দেখো দিনের বেলা আমরা দেখি সূর্যকে পূর্ব আকাশে উঠতে, কিন্তু আমরা সন্ধ্যাবেলা দেখি কি
পশ্চিম আকাশে যেতে। তো দেখো সূর্যটা কিন্তু একটা জড় বস্তু, তাই না? সে কিন্তু ধীরে 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 পূর্ব থেকে পশ্চিম দিকে কিন্তু চলে যাচ্ছে। একটা বাচ্চারা কিন্তু সেটাকে কি করে, সজীব বস্তু বলে মনে করে। আবার আকাশের দিকে যদি তাকাও, চাঁদ দেখবে একদিক থেকে আরেক দিকে মনে হচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, একটু একটু সরে যাচ্ছে। এক্ষেত্রেও শিশুরা মনে করবে যে চাঁদের হয়তো জীবন আছে। অর্থাৎ প্রত্যেকটি বস্তুকে তারা কি মনে করবে, সজীব মনে করবে, যেটা কিন্তু আমাদের কাছে কিন্তু একটা জড় বস্তু। তো পরীক্ষা কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসবে যে শিশুর মধ্যে সর্বপ্রাণবাদ বা প্রত্যেকটি পৃথিবীর বস্তুকে শিশুরা জড় বস্তু, সজীব বস্তু বলে মনে করে কোন স্তরে, এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষা দেখা যাবে। তো এই স্তরে কিছু আবার বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। অর্থাৎ এই স্তরকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। তারপর দেখো আমি যে বললাম তোমাদের যে সর্বপ্রাণবাদ, তো এখানে কিন্তু 4টে বৈশিষ্ট্য রয়েছে বা 4টে ভাগ রয়েছে। এগুলো পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয় এই ভাগগুলো, ঠিক আছে? দেখো তো বলে দেখো, প্রায় সব বস্তুই সজীব এবং সচেতন সেটা মনে করে, বা কোনো কোনো সময় তারা মনে করে যে কেবল মাত্র চলনশীল বস্তুই সজীব, বা তারা ভাবে যে যে সমস্ত বস্তু স্বতঃস্ফূর্তভাবে চলনক্ষম তারাই সজীব, বা সচেতনতা কেবল জীবজগতে সীমাবদ্ধ। তো এইগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তো এবার আমরা দেখব কি কৃত্রিমতা। তো কৃত্রিমতা জিনিসটা কি দেখো, তো আমাদের পৃথিবীতে যে সমস্ত জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিস মানুষের তৈরি বা আমরা তৈরি করেছি, শিশুরা এটাই ভাবে। অর্থাৎ যে কোনো জিনিস কি বলেছে মানুষ তৈরি করে। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, তো আমরা বলি না যে মেঘ কীভাবে তৈরি হয়েছে, ঠিক আছে? তো বাচ্চারা কী বলে, মেঘ তৈরি হচ্ছে উঁচু উঁচু বাড়ি থেকে তৈরি হয়েছে, বা শিশুরা বলে যে মেঘ কীভাবে তৈরি হচ্ছে, উঁচু উঁচু বাড়ি থেকে আসছে, বা এখান থেকে বলতে পারে যে চাঁদকে তৈরি করেছে, ঠিক আছে? তো শিশুরা কিন্তু বলে যে চাঁদ তৈরি করেছে অনেক দিন আগে, আমরা আসার আগে এখানে অনেক বড় বড় মানুষ থাকতো, যারা তার চাঁদ তৈরি করেছে। অনেক দেখবে তোমরা দাদু বা দিদার কাছে গল্প শুনেছ, মানে অনেক পুরনো গল্প, সেই গল্পে কিন্তু আমরা এগুলো জানতে পারি। এগুলো কিন্তু বাস্তব, একটা শিশুর মধ্যে এরকম কিন্তু ডেভেলপ হয়, ঠিক আছে? তো কৃত্রিমতা অর্থাৎ কি, প্রত্যেকটা জিনিস যে মানুষের তৈরি সেটা কিন্তু একটা শিশুরা কিন্তু মানে অনুধাবন করে। কিন্তু যখন শিশুটির বয়স প্রায় 7 বছর হয় বা 7 বছরের কাছাকাছি হয়, তখন তার মধ্যে কী হয়, বিভিন্ন যৌক্তিক বিকাশটা ঘটে। অর্থাৎ বাস্তব জীবনের সঙ্গে সে পরিচিত হয়, আর ধীরে ধীরে তার মধ্যে আত্মকেন্দ্রিকতা দূর হয় এবং সে বাস্তব জগৎ সম্পর্কে কী করে, জ্ঞান অর্জন করতে শুরু করে। তারপর দেখো অবযুক্তিপূর্ণ বিচার। অবযুক্তিপূর্ণ বিচার মানে কি, যে আমরা যে তো জানি প্রত্যেকটি ঘটনার পিছনে একটা নির্দিষ্ট সঠিক কারণ রয়েছে, কিন্তু শিশুদের কাছে কিন্তু সঠিক কারণ নেই, ঠিক আছে? শিশুদের কাছে সঠিক কারণ নেই। যেমন এখানে দেখো উদাহরণ হিসেবে বলছে যে সূর্য পড়ে না কেন, কারণ সূর্য অত্যন্ত উত্তপ্ত, সেই জন্য পড়ে না। এই ধরনের একটা উদ্ভট মানে ব্যাখ্যা তাদের কাছে পাবে, মানে সঠিক ব্যাখ্যা কখনোই পাবে না, ঠিক আছে? এটা কি বলছে কি, অবযুক্তিপূর্ণ বিচার। তারপরে দেখো এই স্তরে কী কী সীমাবদ্ধতা রয়েছে। তো এই স্তরে সীমাবদ্ধতা কী কী রয়েছে দেখো, কোনো একটা বস্তু সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে এই স্তরে শিশুরা কী করে, আংশিকভাবে মানে দেখে, কিন্তু সামগ্রিকভাবে সেটা কিন্তু দেখে না। ফলে তাদের কিন্তু সঠিক তথ্যটা কিন্তু তারা অর্জন করতে পারে না। এই স্তরে একটা জিনিস দেখা যায়, এই স্তরে কিন্তু শিশুদের মধ্যে আত্মকেন্দ্রিকতা দেখা যায়। আত্মকেন্দ্রিকতা কিন্তু দুটো স্তরেই লক্ষ্য করা যায়, যে সংবেদন সঞ্চালকমূলক স্তর এবং প্রাক সক্রিয় প্রি অপারেশনাল স্টেজেও কিন্তু এই যে আত্মকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম এটা কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু আরেকটা দেখো এখানে বলছে, যেটা আমরা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেখেছিলাম, যে বিপরীত ধারণা কিন্তু কখনোই সে বুঝতে পারে না, যে 2 + 2 = 4, যে 4 থেকে 2 বিয়োগ করলে 2, এটা কিন্তু বুঝতে পারে না। তো আমি তোমাদেরকে বারবারই বলি, কিছু কিছু বই অবশ্যই সাজেস্ট করছি প্রাইমারি টেটে পাস করার জন্য কোন কোন বইগুলো পড়তে হবে। তো তোমরা যারা নতুন প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, আমার প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে দেখবে অনেক ভিডিও বানানো আছে এই প্রাইমারির ওপরে। তো তোমরা ভিডিওগুলো প্রত্যেকেই দেখবে, ওই ভিডিওগুলো তোমরা যদি দেখো এবং যদি ঠিক মতন ওইভাবে পড়াশোনা করো, তাহলে আশা করছি তোমরা কিন্তু পাস করে যাবে আবার যখন নিউ পরীক্ষা হবে। কারণ পরীক্ষার প্রশ্ন চেঞ্জ হচ্ছে, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, অনেক ডিপ থেকে কোশ্চেন আসছে। তো দেবাশিস পালের বইটা আমি বারবার সাজেস্ট করেছিলাম, দেবাশিস পালের বইটা সাজেস্ট করেছিলাম, তারপরে বাংলার যে বামনদেবের বইটা সাজেস্ট করেছিলাম, ওইগুলো থেকেই কিন্তু সব কমন এসছে। তো লাইন বাই লাইন কিন্তু কমন আসে, ভালো করে একটু পড়লেই তোমরা কিন্তু পারবে। তারপর দেখো এই যে স্তরটি রয়েছে পাক সক্রিয়তার স্তর। তো এক্ষেত্রে যে এই যে স্তরটির কী কী মানে শিক্ষাগত তাৎপর্য রয়েছে বা সেটা আমরা জানবো, গুরুত্ব রয়েছে। তো দেখো এখানে বলছে কি, বিলম্বিত অনুকরণ। বিলম্বিত অনুকরণ মানে কি, তো ধরো ছোটোবেলায় মানে একটা শিশু যখন 5 বছর বয়স,
তাকে যদি চিড়িয়াখানায় নিয়ে যাও, দেখবে ওই চিড়িয়াখানাতে একটা বাঘ যেভাবে আওয়াজ করে, সে বাড়ি এসে কিন্তু দেখবে তার মা বাবার সামনে কিন্তু ওইভাবেই সে আওয়াজ করে, মানে চেষ্টা করে। ঠিক কি সেরকম হয় না, কিন্তু ওর মতন করার চেষ্টা করে, ঠিক আছে। বা একটা হাতি যে এরভাবে চলে সেটা কিন্তু করার চেষ্টা করে। তো একটা শিশু কিন্তু কোনো একটা জিনিসকে দেখলে কিন্তু পরে কিন্তু সেটা কিন্তু কী করতে পারে, অনুকরণ করতে পারে। এই যে অনুকরণ করার ক্ষমতাটা, সেটা কি বলছে, বিলম্বিত অনুকরণ। তারপর দেখো রূপক অভিনয়। এক্ষেত্রে কি করে, শিশুরা কিন্তু ছোট ছোট বিভিন্ন ধরনের নিজেদের মধ্যে অভিনয় করতে পারে। যেমন হঠাৎ ঘুমিয়ে যাওয়া, যে দেখবে বাচ্চারা আছে, তুমি ডাকলে যে বাচ্চা, দেখো না যে ধরো আর মা তার বাচ্চাটাকে ভাত খাওয়াবে, ডাকছে, তার ছেলেটার নাম ধরো রাজু, তো রাজু রাজু করে যখন ডাকছে, বাচ্চাটা কি করে, সে খাবে না, কি করে, ঘুমিয়ে পড়ে, মানে ঘুমায়নি কিন্তু ঘুমানো ভান করে। তার মা এসে তাকে যতই ডাকো ওট ওট করবে, মনে হবে যেন একদম ঘুমিয়ে আছে সত্যি, কিন্তু আদৌ সে ঘুমায় না, অর্থাৎ সে অভিনয় করতে পারে এই বয়সটাতে, ঠিক আছে। তারপর আমরা কি দেখবো, অঙ্কন। দেখো অঙ্কন মানে কি, একটা শিশু কি করে, দেখবে বাচ্চাবেলায়, বাচ্চা টাইমে কিন্তু দেখবে কি সুন্দর করে মানুষের ছবি আঁকে, ঠিক আছে, হাত মুখ কিছু করে, অরিজিনাল তো হয় না, কিন্তু দেখবে গোল গোল করে আঁকে। বা যে কোনো জিনিসের পাহাড় পর্বত সূর্যের ছবি কিন্তু আঁকতে ভালোবাসে। অর্থাৎ এই বয়সে কিন্তু শিশুর যে মনে যে অভিজ্ঞতা বা জ্ঞানটা অর্জন হয়, সেটা কিন্তু ছবির মাধ্যমে সে বহিঃপ্রকাশ করে, ঠিক আছে। এইগুলো জানলেই হয়ে যাবে, বাকি কিছু জানার কিন্তু অতটা